পাকিস্তানের ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র প্রথম দিনের বৈঠক শেষ। ফ্রিজ অর্থ ছাড়ের ব্যাপারে ইতিবাচক আলোচনা, হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ে হয়নি মতৈক্য। পেট্রোল অকটেনের জন্য রাজধানীতে ফুয়েল পাস অ্যাপ ব্যবহার শুরু। হোঁচট খাচ্ছেন গ্রাহকদের অনেকে। সীমাবদ্ধতা দূর করতে সময় চায় কর্তৃপক্ষ। তেলের জন্য লাইনে দাঁড়াই আছি, না খাইয়া ভোর 5টা বাজে আইসা রোদ্দুরের ভিতরে। সব ইনফরমেশন কারেক্টলি দিচ্ছি, বাট অ্যাপস কাজ করছে না। আগে যে পরিমাণ যেভাবে তেল নিতেন সেভাবে যদি তেল নেন তাহলে এই ধরনের দীর্ঘ লাইন বা সারি থাকবে। সংরক্ষিত আসনের ফর্ম কিনতে বিএনপি অফিসে নারী নেতৃত্বের ভিড়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রার্থী বাছাই জানালেন রিজভী। ঢাকা, বরিশাল, ময়মনসিংহ সিটিতে হামের টিকা দেয়া হবে রোববার। স্থায়ী কেন্দ্রের পর স্কুল, মাদ্রাসা ও ডে কেয়ার সেন্টারেও দেয়া হবে ভ্যাকসিন। দর্শক আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। যুদ্ধ বন্ধে ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্রের প্রথম পর্যায়ের বৈঠক শেষ হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, লেবাননে ইসরায়েলি হামলা সীমিত করা, ইরানের জব্দকৃত সম্পদ ছাড় সহ কয়েকটি ইস্যুতে অগ্রগতি হয়েছে। তবে হরমুজ প্রণালী নিয়ে দুই দেশের মধ্যে বিবাদ এখনও মীমাংসা হয়নি বলে জানিয়েছে আল জাজিরা। প্রথম দফার আলোচনা শেষে দুই দেশের প্রতিনিধি দল লিখিত বার্তা বিনিময় করেছে। রোববারও তাদের আলোচনার টেবিলে বসানোর চেষ্টা করছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিলাসবহুল সেরেনা হোটেলে 6 সপ্তাহের যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে মুখোমুখি বৈঠক শুরু হয় ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের। ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলে আছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকপ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেরেড কুশনার। আর ইরানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের কালিবাফ, আছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভিও অংশ নেন ত্রিপাক্ষিক এই উচ্চ পর্যায়ের আলোচনায়। সংশ্লিষ্ট সূত্রের বরাতে বিভিন্ন গণমাধ্যম বলছে, লেবাননের যুদ্ধবিরতি সহ বেশ কিছু প্রধান ইস্যুতে দুপক্ষের আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে। বিভিন্ন দেশে থাকা ইরানে জব্দকৃত সম্পদ ছাড়ের বিষয়েও হয়েছে ইতিবাচক আলোচনা। এর আগে শান্তি প্রচেষ্টা ভেস্তে গেলে আবারও যুদ্ধে ফেরার প্রস্তুতির কথাও স্মরণ করিয়ে দেয় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। কূটনৈতিক কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। সশস্ত্র বাহিনীর সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি। সশস্ত্র বাহিনী ট্রিগারে আঙুল রেখেছে আর কূটনীতিকরা সার্বক্ষণিক নজর রাখছে, যাতে যুদ্ধবিরতির সামান্যতম লঙ্ঘনেরও জবাব দেয়া যায়। বলা হচ্ছে, যুদ্ধ বন্ধে আলোচনা অব্যাহত থাকবে। পরবর্তীতে দুই দেশের কূটনীতিকরা অংশ নেবে। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর থেকেই যুক্তরাষ্ট্রের সাথে তাদের বৈরী সম্পর্ক। দীর্ঘ এই সময়ে দুদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে এটি প্রথম সরাসরি বৈঠক। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে আলাদা আলাদা বৈঠক করেন ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধিরা। বৈঠকের বিস্তারিত জানানো না হলেও ইসলামাবাদ বিবৃতিতে বলেছে, গঠনমূলকভাবে আলোচনায় অংশগ্রহণের জন্য উভয় প্রতিনিধি দলের অঙ্গীকারের প্রশংসা করেছেন পাক প্রধানমন্ত্রী। এই আলোচনা মধ্যপ্রাচ্যের টেকসই শান্তি প্রতিষ্ঠার পথে একটি বড় ধাপ হিসেবে কাজ করবে বলেও মন্তব্য করেছে দেশটির প্রধানমন্ত্রী কার্যালয়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর পরিকল্পনা করছে চীন। মার্কিন গোয়েন্দা সূত্রে এই তথ্য প্রকাশ পেয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত 3 জন কর্মকর্তার বরাতে মার্কিন গণমাধ্যম CNN জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরানে নতুন এই এয়ার ডিফেন্স সিস্টেম পাঠাবে চীন। তবে বিষয়টি প্রকাশ্যে আনতে চাইছে না বেইজিং। তাই তৃতীয় কোনো দেশ হয়ে ইরানে এই সমরাস্ত্র পাঠাতে পারে শি জিনপিং প্রশাসন। পাঠানো হতে পারে কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র
বা ম্যানপ্যাডস। নিচ দিয়ে উড়ে যাওয়া বিমানগুলোকে সহজেই টার্গেট করে নিখুঁত হামলা চালাতে সক্ষম এই ব্যবস্থা। অবশ্য ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাসের এক মুখপাত্র বলেছেন, ইরানের সমরাস্ত্র পাঠানোর কোনো পরিকল্পনা নেই বেইজিংয়ের। জ্বালানি তেলের চলমান সংকটের মাঝে শুরু হলো ফুয়েল পাস অ্যাপের ব্যবহার। তবে শুরুতেই এটি ব্যবহার করতে গিয়ে হোঁচট খাচ্ছেন অনেক গ্রাহক। কর্তৃপক্ষ বলছে, সময়ের সাথে সাথে এই ফুয়েল পাসের সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা সম্ভব হবে। অন্যান্য দিনের মতো আজও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ছিল যানবাহনের দীর্ঘ সারি। সংকট সমাধানে দ্রুতই বিকল্প উৎস থেকে তেল সংগ্রহে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান গ্রাহকরা। রাজধানীর দুটি ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ফুয়েল পাস। পাম্পে প্রবেশ ও বের হওয়ার পথে এবং গ্রাহকদের দীর্ঘ সারির মাঝখানে টানানো ব্যানারে দেয়া আছে কিউআর কোড। স্ক্যান করলেই মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোডের লিঙ্ক মিলছে। যদিও শুরুতেই হোঁচট খাচ্ছেন গ্রাহকরা। অ্যাপ নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে তাদের। নিবন্ধিত মোটরসাইকেলের তথ্য দিলেও তা অ্যাপটি নিচ্ছে না। দীর্ঘ সময় চেষ্টা করেও অনেকে রেজিস্ট্রেশন করতে পারেননি। অ্যাপটি আরও সহজ করার তাগিদ দেন গ্রাহকরা। গতকাল থেকে ট্রাই করছি, সব ইনফরমেশন কারেক্টলি দিচ্ছি, বাট অ্যাপস কাজ করছে না, মানে রেজিস্ট্রেশন নিচ্ছে না। অনেকেরই, শুধু আমার না, আমার সাথে লাইনে অনেকের সাথে কথা হয়েছে, অনেকেই পারছে না। তো আমি যতবার লগ ইনে ট্রাই করেছি আমার তথ্য দেখাচ্ছে, ডাটা ম্যাচ করতেছে না। যদি পরবর্তীতে ট্রাই করতে হয় তাহলে কেন এত ঘটা করে বলতেছে আপনার ফুয়েল কার্ড তৈরি করেন বা ফুয়েল পাস তৈরি করেন, আপনাদের তেল নিতে পারবেন। আমি যদি তেল না নিতে পারি তাহলে আমি লগ ইন করতে পারতেছি না, তাহলে আমি এটা কেন করব? শুরুতে কিছু সীমাবদ্ধতা থাকলেও তা দ্রুত সমাধান হবে বলে জানান সংশ্লিষ্টরা। পাম্প কর্তৃপক্ষ জানান, অ্যাপের মাধ্যমে নিলে 10 লিটার পর্যন্ত তেল পাবেন মোটরসাইকেল চালকরা। আর অ্যাপ না থাকলে 1000 টাকার বেশি জ্বালানি তেল দেওয়া হবে না। অ্যাপসটা আমাদের এখান থেকে লঞ্চ করা হয়েছে। লঞ্চ মানে টেস্ট পাইলট প্রজেক্ট হিসাবে। অ্যাপসের মাধ্যমে তেল দিতে হলে আমাদের আবার লোক অ্যাসাইন করা আছে থ্রু সিস্টেম। ওই মোবাইলও কিউআর কোড আছে। সো দুটো কিউআর কোড ম্যাচ করে আমরা এখান থেকে তেলটা দেই। যারা অ্যাপসে তেল নিচ্ছেন তাদেরকে আমরা দিচ্ছি 10 লিটার। আর যারা স্বাভাবিকভাবে নিচ্ছেন আগের মতো, তাদের জন্য 1000 টাকা এটা রয়ে গিয়েছে। অন্যান্য দিনের মতো শনিবারও ফিলিং স্টেশনগুলোতে ছিল তেলের জন্য যানবাহনের দীর্ঘ অপেক্ষার সারি। দিনের একটি বড় অংশই কেটে যাচ্ছে তেলের জন্য। তেলের জন্য লাইনে দাঁড়ায় আছি না খাইয়া, ভোর 5টা বাজে আইসা রোদ্দুরের ভিতরে 4-5 ঘন্টা থাকার পরে পাম্প বলে তেল নাই। তা আমাদেরকে সরকার এরকমভাবে কষ্ট না দিয়ে বইলা দেখ যে তেল নাই। অফিসে আমাদের এটা নিয়ে অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে। তো প্রতিদিন তার অফিসে এটা আমাদের কন্টিনিউ করবে না। সরকার বলে তেল আছে, এই তেলগুলা কোথায় গেল? মানুষের সিন্ডিকেট করে কত নিছে তেল বলে। জ্বালানি মন্ত্রণালয়ের দাবি, তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে, তবে প্যানিক বাইং এর কারণে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। সবাই কিন্তু তেল পাচ্ছেন না এমন না, কিন্তু বিষয়টা হচ্ছে তিনি দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে তেল নিচ্ছেন। তো তেল যেহেতু পাচ্ছেন, সুতরাং আমার তো সংকট নেই। তো তিনি যদি সচেতন হন, তিনি যদি অতিরিক্ত মজুদ না করার চিন্তা করেন এবং তিনি আগে যে পরিমাণ যেভাবে তেল নিতেন সেভাবে যদি তেল নেন, তাহলে এই ধরনের দীর্ঘ লাইন বা সারি থাকবে। ভর দুপুরে গ্রাহকদের দীর্ঘ সারি সামলাতে ফিলিং স্টেশনগুলোতে দেখা দেয় বিশৃঙ্খলা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। সংরক্ষিত 36 নারী আসনের বিপরীতে শত শত মনোনয়নপত্র উত্তোলন করছেন বিএনপির পদধারী নেত্রী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার নারীরা। নিজেকে অধিকতর যোগ্য, পরীক্ষিত ও ত্যাগী দাবি করে জমা দিচ্ছেন জীবন বৃত্তান্ত। এর মধ্যে দলীয় চেয়ারম্যানের নির্দেশে বিএনপির দায়িত্বশীল নেতারা অর্ধশতাধিক নারী সদস্যের সংক্ষিপ্ত তালিকাও তৈরি করছেন। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, আনুগত্য, আন্দোলনে ভূমিকা এবং সংসদীয় কর্মকাণ্ডে দক্ষরা পাবেন অগ্রাধিকার। আন্দোলনের পরিচিত মুখ থেকে শুরু করে শত শত নারী নেত্রী ও তাদের সমর্থকদের পদচারণায় মুখর নয়াপল্টন। উৎসবমুখর পরিবেশে কেউ কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেন, কেউ এসেছেন জমা দিতে। সংরক্ষিত নারী আসনের জন্য 2 দিনে প্রায় 7 শতাধিক দলীয় ফর্ম বিক্রি করেছে বিএনপি, যেখানে আছে রাজনৈতিক, সাংস্কৃতিক, মানবাধিকার কর্মী ও বিভিন্ন সিনিয়র নেতাদের স্ত্রী ও সন্তানরা। তবে আন্দোলনের ভূমিকা না থাকার পরও মনোনয়নপত্র নিতে আসায় কেউ কেউ পড়েন তোপের মুখে। দলের হাল হয়ে আমরা থেকেছি। বিএনপিতে
মানে যোগদান করার পর থেকেই কিন্তু আমি আমার দেশের মাটিতে দীর্ঘদিন আমি গান গাইতে পারিনি। একদিকে শত শত মনোনয়নপত্র বিক্রি হলেও দলীয় চেয়ারম্যান তারেক রহমান কয়েকজন সিনিয়র নেতাকে যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা করার নির্দেশ দিয়েছেন। সেই তালিকায় সাবেক সংসদ সদস্যরা যেমন আছেন, বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিদেরও গুরুত্ব দেওয়া হচ্ছে। সংসদ নির্বাচনে হেরে যাওয়া ও মনোনয়ন বঞ্চিতরাও পাচ্ছেন অগ্রাধিকার। এছাড়া রাজপথের লড়াই করা তরুণ নেত্রীদেরও বিবেচনা করা হচ্ছে, তবে কাউকেই এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি। চলতি সপ্তাহে স্থায়ী কমিটির বৈঠকে তালিকা ধরে যাচাই বাছাই করা হবে। হাসিনা বিরোধী আন্দোলনটা পুরোটাই আমরা করেছি রাজপথে থেকে। জেল, জুলুম, রিমান্ড হয়েছে সেই নারীদেরকে যেন মূল্যায়ন করা হয়। দুঃশাসনে যারাই কাজ করেছে প্রত্যেকটা মেয়ের যেন মূল্যায়ন হয়। আমি নিজেকে যোগ্য মনে করছি, আমি একজন অ্যাডভোকেট। ভয়ভীতি উপেক্ষা করে ভবিষ্যতেও নতুন বাংলাদেশ নির্মাণে অংশীদারিত্ব হতে চাই। দল থেকে মনোনয়ন পেলে নারী অগ্রযাত্রা নিজেদের পরিকল্পনার কথাও তুলে ধরেন তারা। আমরা যেন তরুণ নেতৃত্বকে নিয়ে নারীদের সব অধিকার, শিশুদের সব অধিকার যেন আমরা পূরণ করতে পারি। মাদক মুক্ত সমাজ গঠনে আমি আজকে এই মনোনয়ন দাখিল করেছি। গঠনতন্ত্র মেনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবার সংরক্ষিত আসনের প্রার্থী বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সিনিয়র নেতৃবৃন্দের সমন্বয়ে যে বোর্ড, সেখানে তারা তাদের আবেদনটি যাবে। আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে এবং যাদের দক্ষতা রয়েছে পার্লামেন্টে কথা বলার অত্যন্ত যুক্তি সহকারে, এবং সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে, তাদেরকেই নিশ্চয়ই দল বাছাই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। রবিবার শেষ হবে দলীয় মনোনয়নপত্র উত্তোলন ও জমাদানের সময়সীমা। এরপরেই দলীয় তালিকা চূড়ান্ত করে ঘোষণা দেবে বিএনপি। তফসিল অনুযায়ী চূড়ান্ত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় 21 এপ্রিল। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক সিন্ডিকেটের কারণে দেশে তেলের সংকট, এই মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, সরকারের প্রতিশ্রুতির সাথে বাস্তবের মিল নেই। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, শ্রমিকদের চাহিদা অল্প, তবুও কোনো সরকারই তা পূরণ করতে পারেনি। তাই শ্রমিকের অধিকার নিয়ে সরকারকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। ঘুরে ফিরে সিন্ডিকেশন, পলিটিক্যাল সিন্ডিকেশন, যতগুলা বড় সিন্ডিকেশন দেশে হয় আমাদের দেশে, সবগুলার পিছনে রুলিং পার্টি যারা, তাদের হাত থাকে। মাঝে মাঝে লোক দেখানো কিছু অপারেশন আমরা দেখি, এই সবগুলার পিছনে খুঁটির জোর আছে বলে এগুলো হচ্ছে। সব পরিবারের শিশুদের নিয়ে আয়োজিত মঞ্চনাটক কবি চিতাবাঘ উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইলি রোডে মহিলা সমিতি মঞ্চের শিকড় কিডস টাইম আয়োজিত এই বিশেষ শিশুতোষ নাটকটি উপভোগ করেন তিনি। শনিবার রাতে বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে সাধারণ দর্শকের মতো টিকিট কেটে নাটকটি উপভোগ করেন প্রধানমন্ত্রী। শিকড়ের পরিচালক জানান, নাটকটির রচনা থেকে শুরু করে মঞ্চায়ন পর্যন্ত সব কিছু নেপথ্যে ছিল শিশুরা। মূলত শিশুদের সৃজনশীলতাকে উৎসাহিত করতেই প্রধানমন্ত্রীর এই উপস্থিতি। মহিলা সমিতি কর্তৃপক্ষ জানায়, আকস্মিক এই সফরে উপস্থিত সবাই একই সাথে অভিভূত ও বিস্মিত হন। পুরো সময় জুড়ে অত্যন্ত প্রাণবন্তভাবে শিশুদের এই পরিবেশনা উপভোগ করেন সরকার প্রধান। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছিল এবং উনি আমাকে যেটা বলতেছিল যে বাচ্চাদের কারিকুলামেও উনি চিন্তা করতেছে যে এই ধরনের কার্যক্রম, এক্সট্রা অ্যাক্টিভিটিসগুলো, নাটক, গান, এগুলাকে কিভাবে ইনভলভ করা যায়। স্যারে বলতেছিল যে নাটকের মাধ্যমে বাচ্চাদেরকে অনেক সহজে মেসেজ ডেলিভার করা যায়। পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈশু ও চাংলান উপলক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে তিনি বলেন, এসব ঐতিহ্যবাহী উৎসব আমাদের জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। শুভেচ্ছা বাণীতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তিকে ঘিরে পাহাড়ে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের এই উৎসবগুলোই জাতীয় জীবনের শান্তি ও আনন্দ বয়ে আনবে। তিনি আরও বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড় কিংবা সমতলের সকল মানুষের সামাজিক উৎসব আমাদের জাতীয় ঐতিহ্যেরই সৌন্দর্য। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্ব দরবারে দেশের মর্যাদাকে উজ্জ্বল করেছে। প্রধানমন্ত্রী জানান, দেশের প্রতিটি নাগরিকের সমান অগ্রগতি, বিকাশ ও নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ। রোববার শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ। রাজধানী ঢাকাসহ 4 সিটি কর্পোরেশন এলাকায় টিকা পাবে 12 লাখের বেশি শিশু। উত্তরে প্রায় 5 লাখ এবং দক্ষিণে 4.5 লাখের বেশি শিশু পাবে এই টিকা। কেন্দ্র থাকবে 1100 বেশি।
টিকা দেয়া হবে 11 মে পর্যন্ত। প্রথম 8 দিন স্থায়ী কেন্দ্রের পর টিকা শুরু হবে স্কুল, মাদ্রাসা ও ডে কেয়ার সেন্টারেও। একই দিন টিকা দেয়া হবে বরিশাল ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায়। কর্মসূচি চলবে প্রায় 1 মাস। আমাদের সিরিঞ্জের কোনো ঘাটতি নাই, টিকারও কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহ আমাদের সকল বাচ্চারা টিকা পাবে। আমরা এখন শুরু করছি ইমার্জেন্সি বেসিসে এবং এটা আমাদের নিয়মিত ইপিআই কর্মসূচির সাথে আমরা একত্রিত হয়ে যাবে। দেশে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। শনিবার দুপুরে উপসর্গ নিয়ে খুলনা মেডিকেলে এক শিশু মৃত্যু হয়েছে। আর স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে সকাল 8টা পর্যন্ত গেল 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। আর এই পর্যন্ত গেল 27 দিনে হাম ও রোগটির সন্দেহে মারা গেছেন 169 জন। এদিকে রোগটি ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। চিকিৎসকরা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানাচ্ছেন বারবার। সবাইকে সচেতন হওয়ারও পরামর্শ তাদের। কুষ্টিয়ার দৌলতপুরে গণপিটুনিতে শামীম রেজা নামের এক কথিত পীরের মৃত্যু হয়েছে। এ সময় তার দরবার শরীফে ভাঙচুর চালায় একদল বিক্ষুব্ধ জনতা। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় এমপি সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কারণ যাই হোক, মব সৃষ্টি করে কাউকে হত্যা করা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তারা। শনিবার দুপুর 2:30টার দিকে কুষ্টিয়ার ফিলিপনগর এলাকায় এক দরবার শরীফে হামলা চালায় শত শত বিক্ষুব্ধ মানুষ। ভাঙচুর চালিয়ে দরবারে আগুন ধরিয়ে দেয় তারা। মারধর করা হয় কথিত পীর শামীম রেজাকে। মারধরের শিকার হন 2 অনুসারীও। বিকেল 3টার দিকে গুরুতর অবস্থায় 3 জনকে উদ্ধার করে পুলিশ। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শামীম। আহত 2 জন হাসপাতালে চিকিৎসাধীন। বিক্ষুব্ধদের দাবি, নিজেকে কালান্দার বাবা জাহাঙ্গীর সুরেশ্বরীর অনুসারী হিসেবে পরিচয় দিতেন শামীম। কোরআন ও ইসলাম নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন তিনি। তবে নিহতের বড় ভাই ফজলুর রহমান জানান, ওই দরবার শরীফে কোনো অনৈতিক কাজ হতো না। ভাই হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। ওই সনাতন ধর্মের যা হয়, জাহাঙ্গীর বাবার কি নাম শুনেছেন? কেরানীগঞ্জে পুনর ভক্ত, কিন্তু যারা ওই সম্বন্ধে জানে একটু খোঁজ নিয়ে দেখেন। বিভিন্ন টিভিতে খারাপ কাজ করতো না, ওর মতো বিড়ি, সিগারেট, মদ, গাঁজা কোনো রকম কোনো প্রশ্ন ছিল না এখানে। এখানে কি কোনো বৈঠক হচ্ছে? তারা কি আসে কি চ্যালেঞ্জ করেছে তুমি এসব কথা তো বলছে কেন? তা তো বলিনি, হঠাৎ করে তারা চলে আসছে। সে তো বলেই অনেক জায়গায়। রাতে ঘটনাস্থল পরিদর্শনে যান কুষ্টিয়া 1 আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা এবং পুলিশ সুপার জসিমউদ্দিন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মব সৃষ্টি করে হত্যা ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা। ইসলামের বিরুদ্ধে যদি কোনো রকম কোনো সমস্যা সৃষ্টি করে, সেটা প্রশাসন দেখবে। নিজে হাতে আইন তুলে নেওয়া কারোরই অধিকার নাই। বাংলাদেশে আইন আছে, যে ঘটনা ঘটছে আইনগত ব্যবস্থা নেবে প্রশাসন। 23 সালের এই ভিডিও হওয়ার পর নাকি উনি অ্যারেস্ট হয়েছিলেন। তো ওই ভিডিওটাকে আবার কিছু মানুষ এটাকে সোশ্যাল মিডিয়াতে আবার নতুন করে প্রচার করেছে। সেই প্রচারের প্রেক্ষিতে হঠাৎ করে এখানে তারা অ্যাটাক করেছে। আমরা কাউকে এখনো শনাক্ত এটা আমরা করতে পারিনি। তবে আমরা যতটা জেনেছি স্থানীয় লোকজনই এসেছিলেন, আশেপাশের লোকজনই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। অধ্যাপক ডাক্তার কামরুল ইসলামের কাছে চাঁদা দাবির বিষয়টি এখনও জানেন না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সাংবাদিকদের কাছ থেকে চাঁদা দাবি বিষয়টি জানার পর জড়িতদের আইনের আওতায় আনা ঘোষণা দেন তিনি। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে যোগ দিয়েছিলেন মন্ত্রী। অনুষ্ঠানে তিনি বলেন, চিকিৎসকরা নৈতিকভাবে দুর্বল হয়ে পড়লে কোনোভাবেই ভালো মানের সেবা দেওয়া সম্ভব না। এ সময় হামের পরিস্থিতি তুলে ধরে রোগ নিরাময়ে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন সরদার সাখাওয়াত হোসেন। আমি তো জানি না, মাত্র আপনার কাছে শুনলাম। এখানে মিটিং আমি লাস্ট অ্যারাউন্ড 1 or 2 আওয়ার্স জানবো যে যদি কেউ চাঁদাবাজিতে যায় থাকে, সে যেই দলেরই হোক তার বিচার করা হবে। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।